আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা না? জি স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি তোমাদের আজকে একটু সংক্ষিপ্ত ক্লাস নিব। অল্প বিস্তর। 249 কে দেখতে পাচ্ছি। 250 আছো? 250? ইয়েস স্যার। 250 কি নাম তোমার ভাই? স্যার আমার নাম হাবিবুল্লাহ। আচ্ছা, হাবিবুল্লাহ। 250। ওকে, তো ভালো আছে না? আলহামদুলিল্লাহ স্যার। পড়াশোনা করছো? জি স্যার, হচ্ছে স্যার। গুড। আচ্ছা, ওই যে ফ্রুট টেক্সচার বলতে কি বুঝো? পাইছিলা কিছু? দেখছিলা? স্যার আপনার স্লাইড? আমার স্লাইড না, এটা গতদিন তোমাকে একটা দেওয়া হয়েছিল, অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল যে হোয়াট ইজ ফ্রুট টেক্সচার। ও জি স্যার, দেখছি। দেখছো? দেখছিলাম স্যার। আচ্ছা, তো তোমার ফ্রেন্ডদের একটু বুঝিয়ে দাও যে হোয়াট ইজ ফ্রুট টেক্সচার। স্যার ফ্রুট টেক্সচার বলতে আসলে এই খাদ্যটা কোনো ফ্রুট মসমসে কিনা বা ওটা নেতায় গেছে কিনা এরকম টাইপের আর কি বোঝায় স্যার। ফ্রুট টেক্সচার এরকম বুঝাইছো না? ক্রাঞ্চি টাইপ, তারপরে মসমসে কুসকুসে এরকম টাইপের আসলে এগুলা বোঝায়। আচ্ছা, তো ঠিক আছে, যদি থাকে আমি নেক্সট আর কি আরম্ভ করি আজকের ক্লাস। ওকে ওকে স্যার। ওকে, স্লাইড দেখা যায় কি তোমাদের? জি স্যার। আচ্ছা, ওকে, যদি দেখা যায় তাহলে আমরা দেখতে থাকি। একটু বোঝানোর চেষ্টা করি আমি যে কি কি বিষয় আমরা বিবেচনা করব একটা ক্রপস হারভেস্টিং এর ক্ষেত্রে, অর্থাৎ হারভেস্টিং এর সময় আমরা কি কি মানে বিষয়গুলো আমরা মাথায় রাখবো বা আমাদের জানতে হবে। নাম্বার 1, এইটা একেবারে একটা প্রিন্সিপালের মতো করে, প্রোডিউস should be handled with care to avoid damage and injury. এটা আমাদের প্রাইম লক্ষ্যই থাকে যে আমরা যে প্রোডাক্টটা হারভেস্ট করব সেই প্রোডাক্টটা যাতে কোনো রকমের ড্যামেজ বা ইনজুরি না হয়। মার্কেট ডিমান্ডের উপর ভিত্তি করে আমাদের ফ্রুটসের সাইজ এবং স্টেজ অফ ম্যাচুরিটি ডিপেন্ড করবে। কন্টেনার অ্যান্ড হারভেস্টিং টুল শুড বি ক্লিন অ্যান্ড ফ্রি ফ্রম রাফ এজ, অর্থাৎ হারভেস্টিং এর জন্য যে সমস্ত যন্ত্রপাতি বা ইকুইপমেন্ট আমরা ইউজ করব সেগুলো তোমার রোগ জীবাণু মুক্ত হতে হবে, প্লাস এরা যেন তোমার বিভিন্ন হারভেস্টিং এর সময় এগুলো তো তোমার স্টোরেজ করার জন্য এদের সারফেস যাতে রাফ না হয়, অর্থাৎ রাফের কারণে তোমার ইনজুর যাতে না হয় এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে। The harvester should be properly trained on harvesting method and proper stage of maturity. এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে sorry, the harvester should be properly trained on harvesting method and proper stage of maturity. অর্থাৎ এখানে যিনি হারভেস্ট করবেন বা ফল বা প্রোডাক্ট সংগ্রহ করবেন তার প্রোডাক্টটা সম্পর্কে ভালো নলেজ থাকা লাগবে, অর্থাৎ এটা হারভেস্টের উপযোগী হয়েছে কিনা, ম্যাচুরিটি হয়েছে কিনা বা ইত্যাদি আছে কিনা, এবং মেথডস যেটা ইউজ করবে সে সম্পর্কে তার ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে, এবং সেক্ষেত্রে অবশ্যই প্রশিক্ষণ প্রাপ্ত হবে। একজন কেউ জানে না তাকে দিয়ে হারভেস্ট করা যাবে না। যেমন টমেটো হারভেস্টিং, টমেটো যে কাউকে দিলে
তোমার হারভেস্ট করতে, সে হয়তো ঠিক মতো পারবে না। বাজারে তোমরা টমেটো অনেক সময় দেখো। হ্যালো, শুনতে পাচ্ছ কি? জি স্যার। আচ্ছা, যদি পারো হয়তো অন্য স্লাইড থাকলে তোমাদের আমি, আচ্ছা এনিওয়ে, টমেটো যদি দেখেছো, বাজারের টমেটো দেখেছো, অনেক সময় দেখবা যে টমেটো তোমার বোটা সহ আছে, আবার অনেক সময় দেখবা যে টমেটোর কোনো বোটাই নাই। তো টমেটো হারভেস্টিং এরও তোমার নিয়ম আছে। টমেটো তার ওই যে বলছিলাম যে যখন প্রপার ম্যাচুরিটি স্টেজে আসবে তখন তার অ্যাবসিসিন লেয়ার তৈরি হয়। ওই স্লাইডটা থাকলে, সেই হচ্ছে অ্যাবসিসিন লেয়ারটা যখন থাকবে তখন বুঝতে হবে যে এটা তোমার হারভেস্টিং এর উপযোগী হয়েছে। এবং হারভেস্টিং হচ্ছে যে এটাকে যদি তোমার, আচ্ছা এনিওয়ে, produce that has fallen or touched the ground should not be harvested অথবা should not be considered for marketing, অর্থাৎ যেগুলো তোমার মাটি কাছাকাছি থাকবে বা মাটিতে তোমার টাচ করবে সেগুলো আমরা মার্কেটিং এর জন্য কনসিডার করব না। Shade should be provided over the harvested produce to prevent heat and sun damage. তোমার হারভেস্টিং এর পরপরই যে প্রোডাক্ট আসবে বা যে প্রোডাক্ট আমরা পাবো সেটাকে অবশ্যই আমাদের দ্রুত তোমার শেড হাউসে নিতে হবে, অর্থাৎ ছায়াযুক্ত স্থানে নিতে হবে। এটা হচ্ছে তোমার হিট, যাতে অ্যাডিশনাল হিট না লাগে, অথবা যে হিটটা অলরেডি আছে ক্রপসের ক্ষেত্রে বা প্রোডাক্টে সেটা আমাদের রিমুভ করতে হবে। এবং সুইটেবল অফ হারভেস্টিং টাইম ফর হর্টিকালচারাল ক্রপস ইজ দ্য আর্লি মর্নিং। আমাদের হর্টিকালচারাল ক্রপস গুলো আগেই বলেছি যেগুলো ফ্রেশ অবস্থায় খাওয়া হয় এবং এগুলো হচ্ছে সারফেস এরিয়া অনেক বেশি, এই কারণে এদের ওয়াটার লুজিং ক্যাপাসিটি অনেক বেশি আর কি, অর্থাৎ দ্রুত এরা ওয়াটার তোমার লস করে। দ্রুত ওয়াটার লস করলে দেখবা এগুলো তোমার কুচকে যায়। এই কারণে তোমার প্রত্যেকটা প্রোডাক্ট হারভেস্ট করতে হবে কুলার পার্ট অফ দ্য ডে, অর্থাৎ দিন যখন তোমার ঠান্ডা অবস্থায় থাকবে। এবং অনেক ক্রপসেরই ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্রপসের ক্ষেত্রে বেটার হলো যে তোমার সকাল সকাল, অর্থাৎ এই সময়টা তোমার প্রত্যেকটা প্রোডাক্ট টার্জিট থাকে। টার্জিট থাকার কারণ সারাদিন তোমার ট্রান্সপাইরেশন হবে, ট্রান্সপাইরেশনের ফলে তোমার আমাদের যে প্রোডিউস থাকে সেই প্রোডিউসগুলা কিছুটা হলো তোমার নিস্তেজ হয়ে যায়, সারা রাত ধরে তোমার ওয়াটার অ্যাবজর্ব করবে, ট্রান্সপাইরেশন অনেকটাই কম হবে, ফলে এগুলো তোমার টার্জিডিটি ভালো থাকে। এই কারণে তোমার আর্লি ইন দ্য মর্নিং, তবে খেয়াল রাখতে হবে যাতে ডিউ ড্রপ বা তোমার রেন ড্রপ কোনো প্রোডাক্টে না থাকে। ওই রকম যদি প্রোডাক্ট হয় তাহলে সেক্ষেত্রে সে ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আর্লি ইন দ্য মর্নিং এমন ভাবে করলাম দেখা হলো যে সে সময় তোমার তো ডিউ ড্রপ অথবা তোমার রেন ড্রপ আছে, সেইটা বাদ দিয়ে আর কি। আর একটা তোমরা কথা দেখবা যে শর্টিং নামে একটা কথা আছে, যে আমাদের প্রোডাক্ট হারভেস্টের পরপরই এগুলো হচ্ছে টেক কেয়ার, কাইন্ড অফ টেক কেয়ার করা আর কি প্রোডাক্টে। শর্টিং একটা টার্ম, সেটা হলো যে তোমার প্রোডাক্ট যখন আমরা হারভেস্ট করলাম, হারভেস্ট করার পর এই প্রোডাক্টগুলোর মধ্যে তোমার অনেক সময় তোমার ড্যামেজ থাকে, ড্যামেজগুলো হচ্ছে তোমার ডিজিজ থাকে অথবা ইনসেক্ট ইনফেস্টেড প্রডিউস থাকে। সেই প্রডিউসগুলোকে ভালো প্রডিউস এবং ইনফেস্টেড এবং ড্যামেজ এই প্রোডাক্টগুলোকে আলাদা করা হচ্ছে আমাদের শর্টিং আর কি। এই হচ্ছে শর্টিং। শর্টিং কিভাবে করা যায় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের, আমরা আমাদের দেশে এখন পর্যন্ত ম্যানুয়ালি, অর্থাৎ আমরা আই অবজারভেশনের মাধ্যমে আমরা করে থাকি। আর একটা হচ্ছে মেকানিক্যালি করা যাইতে পারে। এখন তো তোমার ডিজিটাল এবং রোবোটিক যুগ আসছে, হয়তো এখন পর্যন্ত আমাদের নাই, কিন্তু আগামী কয়েক বছরের মধ্যে এগুলো আমাদের দেশে হয়তো ইন্ট্রোডিউস হবে, যে কিভাবে মেকানিক্যালি বা ডিজিটালি তোমার শর্টেড, ড্যামেজ এবং ইনফেস্টেড প্রোডাক্টকে ভালো প্রোডাক্ট থেকে আলাদা করা যায়। অলরেডি এগুলো তোমার ডেভেলপ ইন দ্য ডেভেলপড কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। গ্রেডিং,
শর্টিং এন্ড গ্রেডিং এর মধ্যে পার্থক্য হচ্ছে, গ্রেডিং হচ্ছে আমরা জানি যে এটা বিভিন্ন গ্রেডে তোমার ভাগ করা, এবং গ্রেডটা হবে তোমার শেপ সাইজ, অর্থাৎ ছোট বড়। এক একটা ক্রপসের জন্য এক এক রকম গ্রেড হতে পারে, কোনোটা গ্রেড 3টা 4টা 5টা হতে পারে, কোনোটা 2টা হতে পারে, কোনোটা, অর্থাৎ মোর দেন অন গ্রেড হবে। আমরা যে ক্রপগুলা গ্রো করি সেই ক্রপগুলা যে কোনো প্রোডাক্ট কখনোই তার শেপ সাইজে অল কমোডিটি একরকম হয় না, এটা কখনোই হয় না। এই কারণে এদের মার্কেট প্রাইস ভালো পাওয়ার জন্য এটাকে আমাদের গ্রেডিং করতে হবে। এক এক গ্রেডের তোমার মূল্যায়ন এক একভাবে করতে হবে। এই যে সাইজের উপর এবং শেপের উপর ভিত্তি করে সেগুলোকে বিভিন্ন গ্রুপে ভাগ করা, দ্যাট ইজ গ্রেডিং। আর শর্টিং কি ছিল আমাদের, যে ভালো ফ্রুট থেকে আমরা যে নষ্ট ফ্রুটগুলো আছে বা প্রডিউসগুলো আছে সেগুলোকে আলাদা করা। সেটা নষ্টটা কিভাবে হতে পারে, যে কোনো ভাবে থেতলায় যাইতে পারে, অথবা তোমার রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে, অথবা পোকামাকড় দ্বারা আক্রান্ত হতে পারে। এইভাবে আমরা বিভিন্ন ধরনের গ্রেডিং করে থাকি। এখানেও সিমিলার কথা, যে গ্রেডিং দুই ভাবেই করা যায়, একটা হচ্ছে মেকানিক্যাল গ্রেডিং আর একটা হচ্ছে ম্যানুয়াল গ্রেডিং। আমাদের এখন পর্যন্ত আমরা ম্যানুয়াল গ্রেডিং এই চলি আর কি। এরপরে খুবই একটা বড় পোস্ট হারভেস্ট হ্যান্ডেলিং হলো আমাদের যে প্যাকেজিং, খুবই ইম্পর্টেন্ট একটা আমাদের হ্যান্ডেলিং টেকনিক্স। এবং আমাদের যখন তোমার লোকাল মার্কেটে বা লোকাল কনজিউমারের কাছে আমরা এটা সেল না করতে পারি, আমাদের ডিস্টেন্স মার্কেটিং এর জন্য প্রয়োজন হয় প্যাকেজিং। এবং প্যাকেজিংটা করার জন্য এটা এক এক প্রোডাক্টের জন্য এক এক রকম হতে পারে, তবে ইন জেনারেল এখানে আমরা কিছু কথা আছে যেগুলো আমাদের প্যাকেজিং আমরা অ্যাপ্লাই করব। এইরকম যখন আমাদের প্যাকেজিং হাউসের একটা কথা আছে, এইটা হয়তো এখন পর্যন্ত আমাদের রিয়েলি হয় না, তবে আবারও বলতেছি যে অচিরেই অনেকগুলা জিনিস আছে যেগুলো মডার্নাইজেশনের ফলে, মেকানাইজেশনের ফলে তোমার এগুলা হতে হবে। আমাদের যে প্রোডাক্ট পাইলাম সেই প্রোডাক্টগুলোকে আমরা ডাম্পিং করব। ডাম্পিং মানে আমরা একত্রিত করব, এবং এটা ডাম্পিংটা আমরা আমাদের প্রোডাক্টের ধরন অনুযায়ী আমরা ডাম্পিং দুই ভাবে করতে পারি, ড্রাই অথবা ইন ওয়াটার। যদি প্রয়োজন হয় আমরা ড্রাই কন্ডিশনে করব, অথবা আমরা ইন ওয়াটারে করব। এবং আমরা জানি যে লিফি এবং সফট ভেজিটেবল যেগুলো আছে সেগুলো আমরা ড্রাই অবস্থায়, আমাদের যদি ফ্রুট প্রোডাক্ট বা ফ্রুট ভেজিটেবল বা ফ্রুট হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইন ওয়াটারে ডাম্পিং করব। তারপরে ইনিশিয়ালি এগুলো আমরা তোমার আমাদের প্রোডাক্টের উপর যে অর্গানিক ম্যাটেরিয়াল অথবা তোমার ধুলা ময়লা ইত্যাদি থাকে সেগুলোকে আমরা অপসারণ করব। এরপরে হচ্ছে আমরা প্রি সাইজিং করব, অর্থাৎ একেবারে স্মল সাইজের যদি তোমার প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টগুলোকে আমরা আলাদা করে ফেলবো। এরপরে আমরা প্রয়োজন অনুযায়ী ধোয়ার কাজ করব। তারপরে সেকেন্ড ধোয়া, এইভাবে আমরা দুইবার ধোবো, এবং লাস্ট ধোয়ার সময় আমরা কিছু মানে এডেবল
ডিটারজেন্ট, যেগুলো হয়তো প্রোডাক্টে তোমার করা যায়। ব্যাপারটা এরকম না যে আমরা সার্ফ এক্সেল বা ইত্যাদি আমরা করব। আপনাকে তারপরে রিঞ্জিং উইথ ক্লোরিনেটেড ওয়াটার, ফার্দার আমাদের ক্লোরিনেটেড ওয়াটার দ্বারা তোমার রিঞ্জ করতে হবে। তারপরে যে তোমার প্রোডাক্টের উপর ময়েশ্চার স্টোরেজ হবে সেটা আমরা রিমুভ করব, সেটা হচ্ছে স্পঞ্জ রোলার অথবা এয়ার ড্রপ দ্বারা। তারপরে আমরা ফাইনালি তোমার শর্ট আউট করব, এবং শর্ট আউটের ফলে আমরা যে অ্যাডিশনাল ওভার রাইপ ফ্রুট পাওয়া যাবে সেগুলো আমরা প্রসেসিং এর জন্য অথবা লোকাল মার্কেটের জন্য আমরা সেলিং এ করব। স্যার এর আগের স্লাইডে একটা টার্ম ছিল কাল অ্যাকুমুলেশন, এটা স্যার কি বুঝায় একটু বলতেন যদি? এটা কি বোঝায় এটা একটু তোমরা দেখে নিবা। 250 যদি কথা বলো তাহলে 250 গত দিনের মতো করবে। 250 মানে বুঝছো তো? তোমার আইডি কত? স্যার 178 লাস্টে স্যার 178। এটা নেক্সট ডেতে তুমি পড়ে নিবা একটা, যে হোয়াট ইজ কুল অ্যাকুমুলেশন ইন অথবা কিউল অ্যাকুমুলেশন ফর প্যাকেজিং এন্ড ভেজিটেবল। এটা একটু দেখবা, এখন ভেরি মাচ অ্যাভেলেবল, এগুলো ছোটখাটো জিনিস আর কি। এটা একটু দেখবা, আমি কত নেক্সট ডেতে জিজ্ঞাসা করবো। ওকে আচ্ছা স্যার ঠিক আছে। তাহলে তুমি কত হলো? 178। জি স্যার। আচ্ছা, আবার তোমরা প্রশ্ন করা ভুলে যায় না, যে স্যার তো প্রশ্ন করলেই আমাদেরকে প্রশ্ন দিয়ে বসে থাকে। ওকে, ব্যাপারটা কিন্তু এই জায়গায় না, ঠিক আছে? তোমরা প্রশ্ন করবা আর কি, যথাসম্ভব যথারীতি সহজ সহজ প্রশ্ন করবা, যাতে আমরা সহজে বুঝতে পারি, আমরা সহজে উত্তর দিতে পারি। রাইট নাকি ভুল বললাম? কঠিন প্রশ্ন করতে হবে। কঠিন আর সহজ প্রশ্ন বলে কোনো কথা নাই, যেটা আমি জানি সেটা সহজ, যেটা জানি না সেটা হচ্ছে কিসের মতো কঠিন? রিফাত নাকি 178? জি স্যার। ওকে, তারপরে আমরা শর্টিং করব বাই কালার অনুযায়ী। আমরা বলেছিলাম যে আমরা শর্টিং কিভাবে করি, বিভিন্ন ভাবে আর কি, শেপ, সাইজ, কালার ইত্যাদি ভাবে আমরা শর্টিং করি। এখানে আমাদের যেটা দেখানো আছে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ফ্রুটসের ক্ষেত্রে, আমাদের যে সমস্ত ফ্রুটস আছে সেগুলো ফ্রুটসের ক্ষেত্রে, যে পার্সিয়াল রাইপ, ম্যাচিউর গ্রিন, তারপরে হচ্ছে রাইপ, এবং যেটা একেবারে পার্সিয়াল রাইপ এবং ম্যাচিউর গ্রিন থাকে সেগুলো আমরা মার্কেটিং এর জন্য ডিপেন্ডিং অন দা সিচুয়েশন, যেটা ম্যাচিউর গ্রিন থাকে ওই স্পেসিফিক ভ্যারাইটি, সেটাকে আমরা মার্কেটিং করি। এবং এই মার্কেটিংটা বলতে বোঝায় আমাদের ডিস্টেন্স মার্কেটিং এর জন্য। তার কারণ মার্কেটিং এর জন্য তোমার অনেকগুলা প্রসেস আছে। প্যাকেজিং করবো, তাই না? প্যাকেজিং এর এখানেই আমাদেরকে নিশ্চিত করতে হবে যে আমার ক্রপটা বা প্রোডাক্টটা যে মার্কেটে যাবে সে মার্কেট পর্যন্ত যাওয়ার জন্য উপযোগী কি না। এই কারণে এখানে একটু ম্যাচিউর গ্রিনকে বলা হয়েছে যে ম্যাচিউর বাট এখনো গ্রিনিং অবস্থায় আছে, যে অর্থাৎ এটা মার্কেটিং এ যাওয়ার বা ডিস্টেন্স মার্কেটে পৌঁছার আগে এটা রাইপেনিং হবে না। রাইপেনিং যদি হয়ে যায় তাহলে সে দ্রুত নষ্ট হয়ে যাবে। তারপরে প্যাকিং এর জন্য আমাদের কি কি বিষয়গুলো করতে হবে, নির্বাচন করতে হবে, তার এখানে একটা ফিরিস্তি এরকম, যে ইমপ্রুভ প্যাকেজিং ম্যাটেরিয়াল সাচ অ্যাজ। এখন আমরা দেখি আমাদের দেশেও তোমার দেশীয়ভাবে কিছু তোমার প্যাকেজিং ম্যাটেরিয়াল ইউজ করে। আমরা এখন টমেটো বা ফ্রুটস বলতে ফ্রুট, ভেজিটেবল এবং ফ্রুটস, আমাদের প্লাস্টিক ক্যারেট বলে এক ধরনের ক্যারেটই হয়, যেগুলো তোমার পরিবহনের জন্য বেশ উপযোগী। উপযোগিতাটা হচ্ছে এই কারণে যে আমাদের আগে ব্যবহার করতে তোমার বিভিন্ন ধরনের মানে তোমার ব্যাম্বো বাস্কেট, ব্যাম্বো বাস্কেট গুলা তোমার ডিউরেবল ছিল না। ডিউরেবল দুই সেন্সে, যে এটার মধ্যে প্রোডাক্ট ইনসার্ট করলে এগুলো তোমার ঠিক মতো প্রোডাক্টকে রক্ষা করতে পারতো না। কিন্তু প্লাস্টিক যে ক্যারেট গুলো আছে বা ক্র্যাটস গুলো আছে সেগুলো হচ্ছে প্রোডাক্টকে সুরক্ষা দিতে পারে। এনিওয়ে, তো এইভাবে আমরা করতে প্যাকেজিং শুড বি সো
অ্যাজ টু উইথস্ট্যান্ড রিপিটেড পোস্ট হারভেস্ট হ্যান্ডলিং, অর্থাৎ আমরা যাতে বারংবার ব্যবহার করতে পারি, একবার ব্যবহারের ফলে যাতে নষ্ট না হয়ে যায়। বারংবার ব্যবহারের প্রয়োজনীয়তাটা কি? প্রয়োজনীয়তা অনেক কারণেই আছে, যেটা তোমার কস্ট ইফেক্টিভ হবে। এগুলো প্রথমে তোমার প্রাইমারি ইনভেস্টমেন্ট বেশি হলো, পরে যাতেই হয়। আবার অনেক সময় আমাদের খেয়াল রাখতে হবে যে গার্বেজ ডিসপোজাল অলসো বি এ বিগ প্রবলেম ফর দ্য সোসাইটি অথবা আমাদের এনভায়রনমেন্ট। আমরা যদি ঠিকমতো গার্বেজ ডিসপোজ না করতে পারি তাহলে সেটা আমাদের সোসাইটির জন্য খুবই একটা হুমকির সম্মুখীন হয় আর কি। যেমন আগে তোমার এত প্যাকেটজাত জিনিস কিন্তু পাওয়া যায়, তোমরা একটু খেয়াল যদি করে দেখো। শুনতে পাচ্ছ কি আমাকে? জি স্যার। ইয়েস স্যার। যদি খেয়াল করে দেখো যে তোমাদের ছোটকাল, তোমরা ছোটকাল বলতে তোমাদের কত বছর বয়স এখন? 20 বছরের কাছাকাছি না? জি স্যার। কাছাকাছি আর কি, কারোর হয়ে গেছে বা কারোর পার হয়েছে বা পার হইতে যাচ্ছে। আর করোনাটা বাদ দিলে 20 বছর এখনো হয়নি। 1 বছর যাবত তো তোমাদের বয়সের কিছু মানে বৃদ্ধি হয়নি, কমেও নি, এরকম অবস্থায় আছে। তো তোমরা যদি আর্লি এজের কথা একটু মনে করতে পারো, তখনও এত প্যাকেটজাত কিন্তু খাবার ছিল না, তোমাদের মনে করতে পারার কথা না, বা তোমরা দেখোনি। আমরা ছোটকালে দেখেছি এত প্যাকেটজাত পণ্য আমাদের ছিল না, অর্থাৎ বিভিন্ন পণ্য প্যাকেটে এতভাবে বিক্রি হতো না। এখন প্রত্যেকটা জিনিস তোমার প্যাকেটজাত, প্যাকেটে বিক্রি হয়। এবং আমাদের ইনসিনসিয়ারিটি এবং অবজ্ঞার কারণে দেখবা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্যাকেট পড়ে থাকে, তাই এই প্যাকেট পড়ে থাকলে কি হয়? এগুলো বিভিন্ন রোগ জীবাণুর আশ্রয়স্থল হয়, পরিবেশকে দূষিত করে, পরিবেশকে কুৎসিত করে। এনিওয়ে, এই কারণে এটা একটা দিক আছে যে আমাদের প্রত্যেকটা জিনিস রিপিটেড অর্থাৎ রিসাইকেলে হতে হবে। রিসাইক্লিং যত জিনিস হবে সেটা তত উপযোগিতা তার বেশি। প্যাকেজ শুড নট বি ভেরি লার্জ, অর্থাৎ আমাদের যে প্যাকেটটা হবে সে প্যাকেজটা খুব বড় হবে না, এমন হবে যাতে এটা ইজিলি যে লেবার সে তোমার ক্যারি করতে পারে। ব্যাপারটা এরকম না যে একজন লেবারকে 2 মনের জিনিস দিয়ে দিলাম সে ক্যারি করবে। এটা ক্যারি করতে গেলে তো 2 মনের জিনিস সে হয়তো ক্যারি করে দিবে, কিন্তু প্রোডাক্টটার যে তোমার গুণগত মান ঠিক থাকার কথা ছিল সেটা ঠিক থাকবে না। তারপর the packages should not be overload and the produce should not be held too tightly or too loosely, অর্থাৎ আমরা যে ভেহিকলের প্রোডাক্টগুলো উঠাবো সেটা ওভারলোড হবে না, এবং প্রোডাক্টগুলো আমরা যখন প্যাকেজ করব সেটা খুব টাইটও থাকবে না, আবার খুব লুজও থাকবে না। টাইট থাকলে কি হবে? খুব বেশি ঠাসাঠাসি অবস্থা হবে, ফলে তাদের হিট প্রডিউস হবে। লুজ যদি থাকে তাহলে এটা ট্রান্সপোর্টেশনের সময় তোমার এগুলো ভাইব্রেশন হবে, অর্থাৎ এগুলো ঘর্ষণজনিত কারণ হবে আর কি। হ্যাঁ রিপন, এই বছরের জন্য আচ্ছা, ও 50,000 টাকা মানে মানে তোরা মেসেজ দিল না কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ফিটনেস যদি প্রয়োজন না হয় তাহলে ইনকাম ট্যাক্সের
হ্যাঁ হ্যালো জি স্যার। আচ্ছা আমাদের আজকে এই পর্যন্তই আমরা পড়াশোনা আমরা নেক্সট ডেতে পড়াশোনা করার চেষ্টা করব আর কি ওকে ওকে স্যার, আসসালামু আলাইকুম। আমরা আর একটা আমাদের আর একটা ক্লাস লাগবে আমরা একটা ক্লাসের মধ্যে ও সরি বলো স্যার অ্যাটেন্ডেন্স। হ্যালো অ্যাটেন্ডেন্সটা কিভাবে নিতে অ্যাটেন্ডেন্স গতদিনের মতো করো ও থ্যাংক ইউ আমি গতদিনের জন্য থ্যাংক ইউ বলতে ভুলে গেছি সব্যসাচীর সাথে আমার কথা হয়েছে তাকে থ্যাঙ্কস দিয়েছি বাকি যে সেকশন আছে বি সি ডি সম্ভবত হ্যাঁ প্রত্যেককে আমার পক্ষ থেকে ধন্যবাদ থাকলো সেইভাবে তোমরা পাঠিয়ে দিও ডি সেকশন পারলে ওই যে এ বি যেভাবে ই করছে সেভাবে তোমরা নিও আর কি ওকে ঠিক আছে হ্যালো আচ্ছা ঠিক থাকলে আমি একটু অফ যেতে ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওকে থ্যাংক ইউ সো মাচ সব্যসাচী ওইভাবে পাঠিয়ে দিবা বাকি তোমরা সবাই ওইভাবে পাঠিয়ে দিবা থ্যাংক ইউ ভেরি মাচ